3000 মতন আসিফ নজরুল নিয়োগ দিয়ে গেছে না? প্রত্যেকেই হয় বিএনপি করে বা জামাত করে। তাহলে ইউ হ্যাভ টোটালি কলাপস দি জাস্টিস ডেলিভারি সিস্টেম। তাদের আর্গুমেন্টের মান কি? কি আর্গুমেন্টটা দেয় তারা? বেল রিজেক্ট করার পেছনে, রিমান্ড নেবার পেছনে, এমনকি প্যারোল গ্যারান্টির পিছনে আর্গুমেন্ট গুলো কি? একটা আর্গুমেন্টও তো প্রতিষ্ঠিত যে নীতিগুলো আছে ফৌজদারি আইনের, একটা উদাহরণ দিই আপনাকে। আমাদের আইনের ভাষায় বলে যে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসে, জজ সাহেব ধরে নেবেন যে তিনি নির্দোষ, এবার তোমরা প্রমাণ করো। কিন্তু এই ডিজিটাল থিয়েট্রোক্রাসি, ফেসবুক রিপাবলিকানিজম আর এই দোসর কনস্ট্রাক্ট এমন ভাবে তৈরি হয়েছে যে দিস ইজ প্রোভাইডিং অ্যান ইম্পেটাস, হ্যাঁ, ইট ইজ ইগনাইটিং দি থট অফ দি জাজ, যে আমি যদি একে বেল ডিনাই করি, বেল গ্রান্ট করি, তাহলে কালকে আমার এই কোর্টের উপর হামলা হবে। ইজ দিস জাস্টিস ডেলিভারি সিস্টেম? হলো? তাহলে এই যে প্রিজাম্পশন অফ ইনোসেন্স ডক্ট্রিন, হ্যাঁ, ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি, এই যে প্রতিষ্ঠিত সারা পৃথিবীর লিগাল সিস্টেমে প্রতিষ্ঠিত যে নীতি, এটা গলা টিপে হত্যা করা হয়েছে বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে। আমাদের জাজ বন্ধুরা আছেন, তাদের তো মিডিয়াতে ব্রিফ দেওয়ার নিয়ম নাই, কিন্তু অনেকে আমি দেখি ফেসবুকে তারা সক্রিয়। দে আর মেম্বার্স অফ দি সোসাইটি। এটা নতুন একটা ফেনোমেনন, এটাকে আমি নাম দিচ্ছি ডিজিটাল থিওট্রোক্রাসি বা ফেসবুক রিপাবলিকানিজম। where law is defined by the public reasonment, সেইখানে আপনার ও আচ্ছা, স্বৈরাচারের দোসর, বেল রিজেক্টেড, আচ্ছা 7 দিনের রিমান্ড চেয়েছে, 3 দিন দিলাম। কিন্তু এইটা আমাদের জাস্টিস সিস্টেম খতিয়ে দেখছে না যে পুলিশ অফিসারটা রিমান্ড চাচ্ছে কি জন্য চাচ্ছে, কি বা সেখান থেকে সে আদায় করবে তথ্য, এবং তার যথেষ্ট ইন্টাররোগেটিং স্কিল, পরিবেশ, এবং যে এই বাংলাদেশের জুডিশিয়ারি যেটা ঠিক করে দিয়েছে সেটা মানার সক্ষমতা আছে কিনা। নেই। যদি না থাকে তাহলে why on earth granting of remand application, remand petition, rejection of bail, কেন এটা নিয়মিতভাবে বাংলাদেশের জাস্টিস সিস্টেমে হচ্ছে? ইট হ্যাজ বিন প্রিডমিনেন্ট। সেইখানে দি ইস্যু, আমরা অনেক সময় বলি যে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন না। তো বিচার বিভাগ স্বাধীন না, তারা আবার আলাদা সচিবালয় করে গেল। সচিবালয় তো হয়েছে, তা এখনো স্বাধীন না কেন? কেন জাস্টিস খায়রুল হকের বেল পিটিশনের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে আবার অ্যাপিল করতে হবে? তার বয়স 82 বছর। ওয়াই অন আর্থ? আপনি বিচার করতেছেন ভুয়া মামলায়, হত্যা মামলায় একজন বিচারপতিকে আসামি করছেন, একজন অধ্যাপককে আসামি করছেন, সাংবাদিকদেরকে আসামি করছেন। প্রিপস্টারিয়াস, অ্যাবসার্ড যত সব অ্যালিগেশনস, যার সাথে ন্যূনতম সম্পর্ক নয়, আপনি সবাই জানে যে এটা মিথ্যা। ঠিক আছে, আপনি প্রমাণ করুক, বিচার ঠিক আছে, আপনি হেনস্থা করতে চাচ্ছেন, দোসর কোট এন্ড আনকোট এপিথেট, একটা কলঙ্ক ছিটিয়ে দিতে চাচ্ছেন, ফাইন, কিন্তু আপনি কেন জামিন দিচ্ছেন না? তাহলে ফৌজদারি বিচার ব্যবস্থা, এটাকে আমরা বলি প্রি ট্রায়াল স্টেজ। এই প্রি ট্রায়াল স্টেজে মানে জাজমেন্ট ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত যে স্টেজ, সেইখানে যে অন্তর্বর্তীকালীন আদেশগুলো আদালত দেয়, সেইগুলোকে, যেমন আমি একটা উদাহরণ দিলাম, বেল পাওয়ার অধিকারী, রিমান্ড গুলো যাতে খুব অযাচিত ভাবে খরচ না হয় সেটা, প্যারোলের ব্যাপার আছে, হ্যান্ডিক্যাপ না পড়ানো, তাই না, বা চার্জ ফ্রেমে যে শুনানিগুলো,
যদি না করতে পারে নির্ধারিত সময় ফ্রিবুলাস গ্রাউন্ডে বাতিল করে দেওয়া। এই যে জুডিশিয়াল ইন্টিগ্রিটি, এই যে জুডিশিয়াল ফার্মনেস, এইটা যদি আমাদের বিচার বিভাগ না দেখাতে পারে তাহলে আলাদা সচিবালয় করে আমার লাভটা কি হচ্ছে? So, the issue is not independence of judiciary, but the issue is whether the judiciary feels that it is independent. Therefore, it is largely a psychological issue. It is a competence issue. এখানে আরো একটা বিষয় আমি বলি, রাষ্ট্রের একটা অর্গান হিসেবে যখন এক্সিকিউটিভ বডি মানে সরকার বা অন্যান্য যে বাস্তবায়নকারী মেশিনারি তারা যখন রিপ্রেসিভ হয়ে ওঠে তখন জুডিশিয়ারির একটা দায়িত্ব আছে। আমি জুডিশিয়ারির কথা বারবার বলছি এই কারণে যে জুডিশিয়ারির ভূমিকা বিষয়ে আমাদের কেউ বলতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু একাডেমিক ফ্রিডমের জায়গা থেকে I think I have much more confidence in critiquing the judiciary about this approach. All I want is a kind of joint or collective accountability to the people. জুডিশিয়ারির এখানে বড় দায়িত্ব আছে। এই যে প্রসিকিউশন সিস্টেম দলীয় হয়েছে বা অনেক জাজ, 23 জন জাজ আসিফ নজরুল দলীয় জাজ, জামাতি জাজ নিয়োগ দিয়ে গেছে, তাদের অধীনে পুরো বিচার বিভাগ দলীয় সিস্টেমে পরিণত হয়েছে। এরপরেও আমি কথাটা আর্গুমেন্টটা দিচ্ছি যে একজন মা আমাদের অনুষ্ঠানে বলেছেন উনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ করার অপরাধে তার সাথে তার 16 বছরের যে ছেলেটাকে অ্যারেস্ট করা হয়, 16 বছরের, ওর ছেলের বয়স হয় 18 হওয়ার কারণে তো ওই ছেলের জামিন আর 16 বছর হিসেবে না দেখে তাকে সেটা স্টে করে দিয়েছেন চেম্বার জাজ। রাইট, তাহলে এই রেডিমেড গুলো কেন? এই যে এত তটস্থতা, আমি আপনাকে বলি সেটা হচ্ছে সিআরপিসি বলে যে আইন অনুসারে ফৌজদারি মামলাগুলো পরিচালিত হয়, এটা মূলত সেশন জজ বা সাবঅর্ডিনেট জাজ জুডিশিয়ারি তারা দেখে। বেল, this is largely a phenomenon to be exercised by the lower judiciary, subordinate judiciary. হাইকোর্ট লেভেলে জামিনের ফেনোমেনন কেন? হাইকোর্ট জাজরা দিল, আপনার মনে আছে কিনা যে 4 জন বিচারপতি কিছু জাজমেন্ট দিল, আসিফ নজরুল পরের দিন স্টেটমেন্ট দিয়ে দিলেন যে 700-800 বেল পিটিশন কিভাবে হলো। আসিফ নজরুল এটা বললেন না যে এটা হচ্ছে একই প্যাটার্নের একই মিথ্যা অভিযোগ, এটা কিন্তু 1 মিনিটও লাগে না যে বাতিল করে দিতে, ঠিক আছে? অথচ জাজরা কেন করলেন সে বিষয়টি উষ্মা প্রকাশ করা হলো, এবং টু আওয়ার আটার সারপ্রাইজ চিফ জাস্টিস রেফাত আহমেদ 4 জন জাজকে শোকজ নোটিশ দিয়ে বসলেন তার পিএস এর মাধ্যমে। আপনি কি এটা কোন জুডিশিয়াল সিস্টেমে সম্ভব? ইজ ইট পসিবল? ইজ ইট ইমাজিনেবল? তো এই হাইকোর্ট জামিন দিয়ে দিচ্ছে, তারপরে আবার অ্যাপিলেট ডিভিশনে। দিস ইজ অ্যান অ্যাবিউজ অফ জাস্টিস ডেলিভারি সিস্টেম। আমরা যেটা দেখতে পাচ্ছি না, আপনি এই পুরো জিনিসটা কাজ করতেছে কিসের ভেতরে দেখেন, পুরো যে তারা জামিনটাকে রোধ করে দিয়ে এটাকে ধরেন আমাদের আঞ্চলিক বাংলায় বলে বানধাল দেওয়া, মানে বাদ দিয়ে এমন ভাবে চাপ তৈরি করছেন যে মানুষজন বাধ্য হয়ে সেখানে কি হচ্ছে, টাকার লেনদেন হচ্ছে। যারা কিনতে পারছে 2-1 পারছে, 2-1 পারছে না, বা 2-1 পারলেও তারা আবার আরেকটা মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আটকে দেওয়া হচ্ছে। তো এইটা তো মানে দ্বার বন্ধ করে ভ্রমটাকে রুখি, সত্য বলে তবে আমি কোথা দিয়ে ঢুকি। ইউ ক্যানট এনশিওর জাস্টিস ইন দিস ওয়ে। বিচার পরিচালন ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, ন্যায় পরিচালন,
হ্যাঁ, এটা বলে যে ন্যায় ন্যায় রাজ্য, আর একটা হলো নৈরাজ্য। আমার জিম্বাবুয়ের এক বন্ধুর সাথে পরিচয় হয়েছিল, তার নাম ন্যায় রাজ্য। তাই আমি বললাম তোমার নাম তো খুবই সুন্দর, ন্যায় রাজ্য, কিন্তু পাশাপাশি আর একটা কি হয়, নৈরাজ্য। সো দি ডিস্টেন্স বিটুইন দেম ইজ ভেরি শ্যালো, ইজ ভেরি ব্লার্ড। তো বিচার বিভাগ এই যে যে বিচারটা হ্যান্ডিং ডাউন করেন, বিচারটা সার্ভ করেন, এটাকে আমরা কি বলবো? এটাকে আমি নাম দিয়েছি বাড়ি ভাই জাস্টিসিং, মানে জাস্টিসের সাথে আইএনজি যোগ করেছি, জাস্টিসিং। জাস্টিসিং বলতে আমি বুঝাচ্ছি পুটিং জাস্টিস অন ইটস ওয়ে। অর্থাৎ আপনি একজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনছেন, আমাকে এভিডেন্স দেন, প্রমাণ করতে থাকেন, জাস্টিস চলুক, কিন্তু এই লোক জামিনে থাকবে। তার কারণ হচ্ছে তার বয়স 70 বছর, তার কারণ হচ্ছে তিনি নারী, তার কারণ হচ্ছেন তিনি অসুস্থ, তার কারণ হচ্ছে তিনি তিনি ইনডিসেন্ট। এটা নর্মাল, অ্যাকসেপ্টেবল। তো বিচার বিভাগ এই জাস্টিসিংটা যদি করতে পারতো। আমাদের সামনে বাস্তব যেটা আপনার নারী বললেন না, হ্যাঁ, এখন ফারজানার উপর 2 বছর কোনো ধরনের বিচারিক কার্যক্রম ছাড়া কারাগারে, এখন তাকে একটা ইয়েতে দেখানো হলো শাপলা চত্বর নিয়ে সে রিপোর্ট করেছে এই অপরাধে, তাকে মামলা অন্তর্ভুক্ত করা হলো এবং আজকে তাকে ওই মামলায়, এখন আর বলতে পারবেন না যে তার বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু হচ্ছে না কেন, ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তারা স্বামী স্ত্রী দুজনে কারাগারে, তাদের ছোট ছোট বাচ্চা। বাংলাদেশের বিচার ব্যবস্থা সেটাও দেখার চেষ্টা করছে না। এই পরিস্থিতিতে মাসুমিল্লাহ মুক্তি কিভাবে? there is no shortcut way to truth and knowledge. সেখানে ফ্রাস্ট্রেশনটা, কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার, বর্ণচোরা ভাবে এই পাওয়ারটা এক্সারসাইজ, এটা এই সালাউদ্দিন আহমেদ আর একজন হচ্ছেন আসাদুজ্জামান আইনমন্ত্রী। হ্যাঁ, আমি বলছি যে আতে আইন, আতে আহা, আতে আসাদুজ্জামান, আহা আইন ব্যবস্থা। সেইখানে আমাদের আইনের ছাত্ররা একটা সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, এত দৃঢ়চেতা মাহমুদুল ইসলাম ছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্টে কোন একটা প্রোগ্রামে গেছেন, তো উনি দেখে চেম্বার গুছিয়ে বাসায় চলে যাচ্ছে। কেউ একজন জিজ্ঞাসা করছে যে আজকে প্রধানমন্ত্রী আসবে আর আপনি বাসায় চলে যেতেছেন স্যার? তো বলছে যে প্রধানমন্ত্রী আসবে তা আমার কি, আই এম নোবডি টু দি প্রাইম মিনিস্টার। অ্যাটর্নি জেনারেল, তিনি হলেন রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল। এখানে সরকার আপিল করলো, সরকার কেন আপিল করলো? ইজ দি গভর্নমেন্ট ইজ এ পার্টি, দ্য স্টেট ইজ এ পার্টি, let justice be translated according to its own way. তো ওই দুজনের নাম বললাম কি জন্য? পার্লামেন্টের বক্তৃতায় তারা একটা শব্দ ওই মাহমুদুল ইসলামকে রেফার করে ব্যবহার করছেন যে মাহমুদুল ইসলামের বই খুইলা দেখেন, যে বর্ণচোরা ভাবে, মানে উপরে একরকম কিন্তু ভেতরে আসলে আলাদা রকম, এরকম দ্বিচারিতা করে আইন প্রয়োগ হয় না। তারা দোহাই দিয়েছেন মাহমুদুল ইসলামের বই এবং সেটাকে তারা নাম দিয়েছেন যে এটা হচ্ছে আমাদের বাইবেল। তো মাহমুদুল ইসলামের বইয়েই তো 72 সালের কনস্টিটিউশনটা অনেক যত্ন নিয়ে বাঁধা আছে, সে কথাটা কর্ণাকা। আর সেখানে এই কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার, এই যে আপনি এখন রূপাকে আটকাতে, আপনি শাপলা চত্বরে, আপনি আমাকে বলেন যে শাপলা চত্বরে আপনারা বলেন যে 20-30 হাজার লোক মেরা ফেলছে, সাংবাদিক মেরা ফেলছে। আপনার মাধ্যমে আমি একটা জিনিস আহ্বান করতে চাই, সেটা হলো বাংলাদেশে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, জেনোসাইড, এই বিষয়গুলো 71 সালের সাথে স্পেসিফিক। এই বিচারগুলো 73 সালের আইনের মাধ্যমে 2010 সালের ট্রাইব্যুনাল গঠন করে সম্পন্ন করা হয়েছে। 24 সালের
জেনোসাইড এবং ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ইত্যাদি হয়েছে কি হয়নি সে বিষয়ে যে আন্তর্জাতিক মানের তদন্ত হওয়া উচিত সেটা হয় নাই। যদি সেটা না হয়, লেট ইট বি ভেরি ওপেন, লেট অল পিপল কাম। আপনারা নিজেদের মতন করে কিভাবে নিজেদের মনের মাধুরী মিশিয়ে এই ব্যাপারগুলো ডিল করছেন, এটা বাংলাদেশের যে নিজস্ব যে স্টেট সাইকি, সেই স্টেট সাইকিতে একটা বিশাল ক্ষতের সৃষ্টি করবে এবং এভাবে ন্যায় বিচার অনুষ্ঠিত হয় না। একজন সাংবাদিককে আপনি শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে রেসপন্সিবল করে এখন তাকে আপনি জামিন না দেওয়ার অজুহাত তৈরি করবেন, দিস ইজ কমপ্লিটলি এ কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার, যেটা আপনাদের মন্ত্রী মিনিস্টাররা প্রায়ই বলে দাম নিতে চাচ্ছেন। সো দে আর টেকিং এ স্ট্যান্ড এগেইনস্ট দেমসেলভস। এবং ওই রিপোর্টের ভিতরে দোষ আনা হয়েছে হচ্ছে যে উনি লাশ লুকাতে, রিপোর্টের মাধ্যমে লাশ লুকানোর চেষ্টা করেছেন। আর ওই মামলায় তৎকালীন মন্ত্রী দীপুমণিকে আসামি করার কারণ হচ্ছে ওই রিপোর্টে দীপুমণির মানে উদ্ধৃতি ব্যবহার করা হয়েছিল। তো কি হলো, কি উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে এবং কিভাবে? মানে যে রাজার বিরুদ্ধে একবার অভিযোগ করা হয়েছিল না, যে রাজার বিরুদ্ধে মানে একজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তো বলছে যে এর বিরুদ্ধে কি অভিযোগটা কি? তো বলছে যে কালকে যখন রাজামশাই পাশ দিয়ে যাচ্ছিল তখন ও হাই তুলেছে। আপনার যদি বিচার করতে হয় আপনি সুনির্দিষ্ট অভিযোগে বিচার করেন, আপনার তো অন্য কোনো কিছু অভিযোগ দিয়ে বিচার করবার দরকার নেই। আবার এর বিপরীতে আর্গুমেন্ট দেওয়া হয়েছে, ও তাহলে আগে কি ছিল? তো আগে থাকলেও সেটা খারাপ। আর আগে কিরকম করে এভাবে 1.5-2 বছর ধরে মানুষের জামিন আটকিয়ে রাখা হয়েছে এবং জেলে, আপনাকে লেট মি টেল ইউ, এই যে জেল কিলিং গুলো হচ্ছে, দিস ইজ কমপ্লিটলি আনএক্সেপ্টেবল, আনইউজুয়াল। এবং আমার তো মনে হয় যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিকরা যতটা জেল কিলিং এর শিকার হয়েছেন, অন্য কোন দেশের রাজনৈতিক দল এতটা তাদের নেতৃত্ব পর্যায়ে শিকার হয়েছে কিনা আমার জানা নাই। স্টার্টিং ফ্রম জেল কিলিং, আর বাইরে বড় বড় নেতাদেরকে গুলি করে মারা তো বাদ দিলাম। আপনি আমাকে কি দেখাতে পারবেন যে 2009 থেকে 2024 এই সময়ে বিএনপির বড় মাপের নেতাদেরকে গুলি করে মারা হয়েছে? কিন্তু আপনি দেখেন মমতাজউদ্দিন, আপনি দেখেন আহসানুল্লাহ মাস্টার, আপনি দেখেন মঞ্জুরুল ইমাম, আপনি দেখেন শামস কিবরিয়া, এভাবে আওয়ামী লীগের মেধা সবসময় তারা চিরতরে শেষ করে দিতে চেয়েছে। 75-এর 3রা নভেম্বর জাতীয় 4 নেতা হত্যা করে একদম মিশিয়ে দিতে চেয়েছে, যাতে এরা আর কখনোই উঠে দাঁড়াতে না পারে। 21শে আগস্ট সব একসাথে শেষ করে দিতে চেয়েছে, যাতে এরা আর কখনো উঠে না দাঁড়াতে পারে। হিসাব আনলে অনেক ভাবে হয়। শাপলা চত্বরের ইতিহাস অনেক বস্তুনিষ্ঠভাবে আলোচনার দাবি রাখে। শাপলা চত্বরের পরে তো সেই শাপলা চত্বরের যারা শিকার, তারাই তো শেখ হাসিনার সঙ্গে সৌহার্দ্যের সম্পর্কে গেছেন। তাহলে কি আমরা ভেবে নেব যে দে হ্যাভ ওয়েভড দেয়ার রাইটস? যদি এত বড় গণহত্যা হয়েই থাকবে, তাহলে ওয়াই ডিড দে কাম ইনটু গুড টার্মস উইথ শেখ হাসিনা? শেখ হাসিনার কাছে সেই ধরনের একেবারে মায়াবী চারাগাছ আছে যে তিনি সবাইকে বশে নিয়ে নিতে পারতেন। বাংলাদেশে একটা মানুষ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, তার প্যারেন্টস পাওয়া যায়, কান্নাকাটি করে। শাপলা চত্বর ঘটনার পরে রিপোর্টাররা প্যারেন্টস খুঁজে পায় নাই কোথাও, যে দাবি করবে, প্যারেন্টস খুঁজে পায় নাই। আজকে
ছাত্রলীগের যে ছেলেগুলো মামলায় পড়তেছে, যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, যে অভিভাবকরা তাদের জন্য জামিনের ব্যবস্থা করতে পারছেন, নানা অনেক ঘাটে অনেক টাকা পয়সা দিয়ে জামিনটা করতে হয়। তারপরে ওই জামিনের পরে তাকে জেল গেটে বসিয়ে রেখে সব জায়গা থেকে কন্টাক্ট করা হয় ফ্যামিলির সাথে। এই দাবি জানানো হয়, আমরা এতজন আছি, আমরা 16 জন, আমরা 17 জন, জনপ্রতি এত লাগবে। এই জায়গাটা যদি করতে না পারা পড়লে আবার একটা মামলা সুনির্দিষ্ট করে ইয়ে করা হচ্ছে। কোনো মানবাধিকার সংগঠন, জাতীয় বা আন্তর্জাতিক, কাউকে আমরা সক্রিয় দেখছি না এখানে। আপনি যেটা বললেন এইটা প্লাস আরো দুটা ডেভেলপমেন্ট, এটা তো আছেই যে এইভাবে দর কষাকষি তৈরি হয়েছে এবং নো হিউম্যান রাইটস বডি, দে ডোন্ট টক। তাহলে কোথায় গেল? আপনি যে নিয়মিত মানবাধিকারের কথা বলতেন, ইনস্টিটিউশন গুলো তো কলাপস করেছে, সংস্কারটা কোথায়? একটা ছেলের জামিনের পরে হাইকোর্টে জামিনের পরে প্যারেন্টসকে বলা হলো অ্যাটর্নি জেনারেল অফিসকে এই টাকাটা না দিলে এটা চেম্বার আদালতে স্টে হয়ে যেতে পারে। ভাবুন ব্যাপারটা। এবং এদের আপনি দেখেন, বা আমি কোর্টের ইসে যেটা হচ্ছে সেটা আমি অনুমান করতে পারি, কনক্লুসিভ প্রিজাম্পশন করতে পারি, এবং আপনি তো একটা তথ্য দিলেনই এবং এতে সারবত্তা আছে, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে, ধরেন একটা ছেলে ছাত্রলীগ করলো, সে ইন নো ওয়ে কোন সংঘর্ষের সাথে জড়িত নেই, এরকম হাজার হাজার ছেলে মেয়ের শিক্ষা জীবন বিপর্যস্ত হয়ে গেছে উইদাউট এনি প্রুফ। 1.5-2 বছর ধরে এই এদের বাবা মা, এদের পরিবারের তাদের কি শিক্ষা জীবনের কোনো অধিকার নাই? রাষ্ট্র এখানে কি পদক্ষেপ গ্রহণ করবে? আপনি বুঝলাম যে বিএনপি করেন, আমি বুঝলাম যে আপনি জামাত করেন, এনসিপি করেন বা সংস্কার করেন, হোয়াটএভার কি কি নাম আছে, একই জিনিসের বিভিন্ন নাম। তাহলে এই যে দমন ব্যাপারটা, কারো সাথে কোনো অপরাধ যদি থাকে তাহলে সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী তদন্ত হবে, দোষী সাব্যস্ত হবে, ইত্যাদি ইত্যাদি। এই যে হাজার হাজার ছেলে মেয়ের পরীক্ষার অধিকার, শিক্ষা জীবনের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এখানে রাষ্ট্রের দায়টা, এখানে রাষ্ট্রের উত্তরটা বা পদক্ষেপটা কোথায়? রাষ্ট্র কি তাদেরকে বাদ দিতে পারবে? এভাবে কি একটা সুষ্ঠু সমাজ গঠন করা সম্ভব হবে? এবং বিশ্ববিদ্যালয়গুলো এই যে পদক্ষেপ গ্রহণ করেছে, এই পদক্ষেপগুলো কি ন্যায্য হয়েছে? অন্যায্যতার লেভেলটা দেখেন, অন্যায্যতার লেভেল হচ্ছে এগুলো চ্যালেঞ্জও করা যায় না কোর্টে। কোন লেভেলের হয়েছে যে আপনি মানে মার্জিনালাইজেশনটা কি লেভেলে হচ্ছে, যে আপনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সন্ত্রাস দমন আইন ব্যবহার করে একটা দলকে নিষেধ করে রাখছেন, নিষেধ করে এখন আপনি তাকে বলছেন যে যেহেতু তুমি তার মেম্বার সুতরাং তুমি পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষা দিতে এসে তাকে আপনি শারীরিকভাবে আঘাত করে তাকে বের করে দেওয়া হচ্ছে। এখন যদি বলেন যে আগে আমাকে করা হয়েছে তো তাহলে দিস ইজ এ ভেঞ্জিয়েন্স, প্রতিশোধ, আর প্রতিশোধবাদ আইনের শাসনের পরিপন্থী। হোয়াট ইজ ইয়োর রেসপন্স অ্যাজ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন? কি হচ্ছে তাহলে এটা? আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা, দিস ইজ ভেরি সিরিয়াস, আই টেল ইউ, সেটা হচ্ছে যে জেলে বা হাজতে প্রচুর নারী কয়েদি রয়েছেন, নারী রয়েছেন, তাদের সাথে নারী উপযোগী যে পরিবেশ থাকা দরকার সেটা নাই। দিস ইজ এ শেয়ার ডিনায়াল অফ হিউম্যান রাইটস। প্রত্যেকেই তো আর মৃত্যুদণ্ডের আসামি না। মৃত্যুদণ্ডের আসামিকেও আপনি কি করতে পারবেন না,
আপনি ওই যে ডেথ সেলে দীর্ঘদিন রাখতে পারবেন না। এই যে জামাতের আইনজীবী শিশির মনির না একসময় মানবিক আইনজীবী হিসেবে, যখন তার রাজনৈতিক পরিচয় সবাই জানে না, যারা তার পরিচিত মহল তারা সবাইকে জানতো সে জামাত মানা, ঠিক আছে না, নামটা তো আবার শিশিরও আছে তার সঙ্গে, তাই না? তো মানে এই ভোটের আগে শিশির, রোজা পূজা দুইটাই এক। হ্যাঁ, রোজা পূজা, আর এখন হচ্ছে আমাকে ইসলামিস্ট আইনজীবী হিসেবে কেউ যেন জানে। তো বাংলাদেশে কি শরিয়া আইনের অ্যাডভোকেট আলাদা করে আছে? যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। আমি আর্গুমেন্টটা দিচ্ছি এই যে শিশির মনির একটা রিট করেছিলেন। রিটটা হলো বাংলাদেশে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা আহ কতদিন জেলে থাকে মৃত্যুদণ্ডের আগে জানেন? একটা হিসাবে দেখা গেছে 6 থেকে 18 বছর। ডেথ সেন্টেন্স হবার আগে 6 থেকে 18 বছর। দিস ইজ অ্যান একাডেমিক ইনফরমেশন। এটা আমি মোহমুক্ত হয়ে বলছি, যে কোনো রাজনৈতিক চিন্তাধারার ঊর্ধ্বে উঠেই বলছি। দিস ইজ এ শিয়ার ডিনায়াল অফ হিউম্যান রাইটস। এটা আন্তর্জাতিক যে মানবাধিকার দলিলগুলো আছে, যেখানে বাংলাদেশ মেম্বার, টর্চার বিরোধী কনভেনশন ক্যাট 1984, ইউডিএইচআর ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস, আইসিসিপিআর, আইসিএসটিআর, এগুলো যে গ্যারান্টি দিয়েছে আমাদের সংবিধানের পরিপন্থী। রুল পেয়েছিল, রায় হয়েছিল কিনা আমার মনে নেই। এখন তাহলে আপনি লক্ষ্য করেন, সেইখানে ডেথ সেন্টেন্স তো দূরের কথা, চার্জই ফ্রেম হয় নাই, আপনি 2 বছর আটকে রেখেছেন বাচ্চার মাদেরকে। আপনি পৃথিবীর কোথায় শুনেছেন বাড়ি ভাই, একজন আইনের শিক্ষক হিসেবে আমাকে এটা খুবই পীড়া দেয়, এই যে জাজ সাহেবরা যে এই রিজনিং দেয়, হতে পারে আমাদের সিনিয়র, হতে পারে আমাদের বন্ধু অচল, বা ছাত্ররা অনেকে জাজ। আমাদের ল স্কুলগুলোর প্রতি আমি দরদ অনুভব করি যে কি তাহলে আমরা পড়ালাম, আমরা কি মানবাধিকার আইন, সাংবিধানিক আইন পড়াতে ব্যর্থ হলাম, যে একজন দুগ্ধ পোষ্য শিশু রয়েছে তাদেরকে আপনি জামিন গ্যারান্ট না করে পাঠিয়ে দিচ্ছেন জেলে? আমরা একটু আরেকটা দিকটা একটু যাই, হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টা আর কি। হ্যাঁ, সর্বশেষ যে আজহার যুদ্ধাপরাধী, ওর পূর্ণাঙ্গ রায় যেটা বেরিয়েছে, সেখানে বলা হয়েছে এটা দলকে কিভাবে নিষিদ্ধ করা যায় না, মানে জামাত ইসলামী সম্পর্কে বলা হয়েছে। হাসবো না কাঁদবো বলুন আমাকে? এই আজহারের যখন অ্যাপিলেট ডিভিশন নগদ উপযাচক হয়ে বসলো তাড়াতাড়ি, তখনই আমি কমেন্ট করেছি যে এটা হচ্ছে ফার্স্ট লফটেড গিফট টু জামাত বাই প্রফেসর ইউনুস। আরো গিফট তারা আগেই পেয়ে গিয়েছিল। প্রথম গিফট দিয়েছিল হচ্ছে ওকারুজ্জামান, সে বের হয়ে বলল যে প্রথম শব্দই হচ্ছে জামাত, আমিরে জামাত শফিকুর রহমানকে ডেকেছি। দ্বিতীয় নাম হলো আসিফ নজরুল। বিএনপির নাম বোধহয় 3-4 নম্বরে কাদেরকে ডাকছে গণভবনে, মনে আছে নাকি আপনার ব্রিফিং এ? তাহলে ওই হলো প্রথম গিফট। দ্বিতীয় গিফট হচ্ছে এটিএম আজহার। কি এটিএম আজহারের মামলার রায় আমি পড়েছি, এবং যুদ্ধাপরাধ মামলাগুলো অ্যাপিলেট ডিভিশনে রায় হয়ে গেছে। রায় হয়ে যাবার পরে এর যে জাস্ট এক্সিকিউশনটা হয় নাই, কেননা আইনের সমস্ত পদ্ধতি এক্সস্ট না করে শেখ হাসিনা বা তার সরকার বা এ পর্যন্ত চায় নাই যে তড়িঘড়ি করে আমাকে একজন যুদ্ধাপরাধীকে ফাঁসি দিয়ে দিতে হবে। লেট ইট টেক ইটস ওন কোর্স, রাইট? এখন রিভিউ হলো, রিভিউ এর আগে কোন মামলাতেই অ্যাপিলেট ডিভিশন রিভিউতে কোনো জাজমেন্টই আন্ডু করে নাই, মানে বাদ দিয়ে দেয় নাই নিজের সিদ্ধান্ত।
এই প্রথম তারা নিজেদের সিদ্ধান্ত বাদ দিয়ে দিল। আসলে তো নিজেদের বলা যাবে না, বাই দেন অ্যাপিলেট ডিভিশনে যে নতুন 6 জন বিচারপতি এসছে, 7 জন ছিল, একজন বাদে 6 জনকে তারা খেদাই দিচ্ছে।